এবার সেচের পানি, সার, বীজ, কীটনাশক ও ধান কাটার খরচ বেড়েছে 30%। সরকার বলছে আগের বছরের চেয়ে দাম বাড়িয়ে কিনবে, তবুও এই দরে বেচলেও লোকসান হবে। এই দুঃখ মানিকগঞ্জের এক চাষি রহমান আলীর। শুধু রহমান আলী নন, কৃষি উপকরণের খরচ বেড়ে যাওয়ায় ধানের দাম বাড়ার পরও কৃষক লোকসানের শঙ্কায় পড়েছেন। দর্শক, সমকাল সংবাদ পর্যালোচনার আজকের পর্বে আপনাদের স্বাগতম। ধানের সরকারি দামে কৃষকের শঙ্কার মেঘ কাটছে না শিরোনামে সমকাল পত্রিকায় আজ একটি প্রতিবেদন ছাপা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাবেন সমকালের আজকের অতিথি, সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান, আর সঙ্গে আছি আমি নুসরাত জাহান। জাহিদুর রহমান, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগতম। জি, আপনাকে ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, সরকারের তরফ থেকে তো দাম বৃদ্ধি করা হয়েছে, তবু কেন অসন্তুষ্ট কৃষকরা? জি, অসন্তুষ্ট হওয়ার কারণ হচ্ছে, আপনি জানেন এবার ধানের মূল্য 4 টাকা এবং চালের মূল্য অন্যান্য বছরের চেয়ে 4 টাকা বাড়ানো হয়েছে। গত বছর বড় ধানের মূল্য ছিল 32 টাকা, এবার 36 টাকা করা হয়েছে। তো এখানে কৃষকের অসন্তোষের কারণ হচ্ছে গত বছরের চেয়ে কিন্তু এবার উৎপাদন খরচ কেউ বলছে 10%, কেউ বলতেছে 30% পর্যন্ত বেড়েছে। এটা এলাকা ভেদে এক এক জায়গায় এক এক রকম। যেমন হয়তো ঢাকার আশপাশে উৎপাদন খরচ একটু কম, কিন্তু দুর্গম এলাকায় উৎপাদন খরচ বেশি। কীটনাশকের দাম আগে যেমন ছিল তার চেয়ে অনেক বেড়েছে। তারপরে সারের দাম বেড়েছে, বীজের দাম অনেক বেশি। তারপরে আপনার সেচের দাম বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে। তো সব মিলিয়ে কৃষকের খরচ আপনার প্রায় 10% বেড়েছে। তো এখন কৃষকের আমরা যেমন বেশ কিছু জেলায় খবর নিয়েছি, কৃষক আমাদেরকে যেটা খবর বলছে যে তারা যে পরিশ্রম করে একটা ধান উৎপাদনের জন্য, যে 4-5 মাস পরিশ্রম করে, সেটা বাদ দিলেও তাদের খরচ পড়ে প্রায় 34 থেকে 35 টাকা, কোথাও কোথাও 33 টাকা। তাহলে যদি 35 টাকা যদি তাদের খরচ পড়ে, তাহলে গভর্নমেন্ট কিন্তু মূল্য নির্ধারণ করছে 36 টাকা। সেক্ষেত্রে কৃষকদের একটা অসন্তোষ যে সরকারের কাছে ধান বিক্রি করে আসলে কোনো লাভ নেই, যার কারণে কৃষকরা অনেকে গ্রাম্য মহাজন কিংবা মিলারদের কাছে আসলে ধান বিক্রি অলরেডি শুরু করে দিয়েছে। যেমন আপনি কৃষকরা কিন্তু আপনার বাইরে আপনার এমনি ব্যাপারীদের কাছে বিক্রি করলে কিন্তু দাম বেশি পায়, এবং সরকার যে মূল্য নির্ধারণ করছে, কৃষকদের দাবি হচ্ছে যে এটা তাদের খরচও উঠবে না। আচ্ছা, প্রতিবেদনে সংগ্রহ অভিযানের আগেই বিতর্কের কথা উল্লেখ করেছেন, এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। জি, এই ধান চাল সংগ্রহ শুরু হয়েছে মূলত আজকে থেকে। আপনি জানেন ধান চাল সংগ্রহ করে মূলত আমাদের মজুদ বাড়ানোর জন্য, যেহেতু আমাদের যে জনসংখ্যা, সেই জনসংখ্যা অনুযায়ী প্রত্যেক বছর আমন মৌসুম এবং বোরো মৌসুমে ধান এবং চাল সংগ্রহ করে। একটা সরকারের উদ্দেশ্য হচ্ছে একদিকে হলো মজুদ বাড়ানো, আরেকদিকে হচ্ছে কৃষককে ন্যায্য মূল্য পেয়ে দেওয়া। এই দুইটা বিষয় সরকারের মূল লক্ষ্য। কিন্তু আপনি দেখবেন প্রত্যেক বছর চালের ক্ষেত্রে হয়তো 70 বা 80% লক্ষ্যমাত্রা অর্জন হলেও ধানের ক্ষেত্রে এলাকা ভেদে কোথাও 1%, কোথাও হয়তো 10% এরকম লক্ষ্যমাত্রা হয়। তো আমাদের কাছে যেটা তথ্য আছে, শুধুমাত্র 2018 সালে ধান এবং চাল শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। এরপর থেকে আর কখনোই লক্ষ্যমাত্রা ধানের ক্ষেত্রে অর্জন হয়নি। তো এবার যেটা হচ্ছে, আপনার কৃষক কিন্তু প্রত্যেক বছর সরকারি গুদামে ধান দিতে তাদের একটা অনীহা থাকে, ধান সরকারকে সাধারণত দেয় না। তো এবার শুরুতে যে বিতর্ক, সেটা হচ্ছে এমনিতে তো কৃষক ধান দেয় না, কিন্তু এবার লক্ষ্যমাত্রা গত বছর ছিল আপনার 5 লাখ, এবার লক্ষ্যমাত্রা ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মাত্র 3.5 লাখ, মানে 1.5 লাখ টন কিন্তু কম। তো এতে বিশেষজ্ঞরা যেটা অভিযোগ করেছে, আপনার কৃষি বিশেষজ্ঞদের কথা হচ্ছে যে এবার কিন্তু আপনার বোরো ধান কিন্তু বাম্পার ফলন হয়েছে, মাঠে ঘাটে এখন কিন্তু শুধু ধান। তো যেহেতু আবহাওয়া অনুকূল ছিল, সব মিলাই সব দিক থেকে ভালো ফলন হয়েছে, কিন্তু উৎপাদন ভালো হওয়ার পরেও লক্ষ্যমাত্রা 1.5 লাখ টন কমানো হয়েছে। এখন বিশেষজ্ঞদের কথা হচ্ছে যে এতে মিলাররা বেশি সুবিধা পাবে, কারণ সরকার তো 3.5 লাখ টন ধান উৎপাদন সংগ্রহ করবে, একটা লক্ষ্যমাত্রা দিয়েছে। তো সেখানে হয়তো আপনি 20 থেকে 30 হাজার টন বা 50 হাজার টন হয়তো সংগ্রহ হবে। বাকি কৃষকের সব ধান কিন্তু আপনার মিলারদের কাছে চলে যাবে, তারা সরাসরি ধান নিবে এবং বাড়তি দামে তারা পরে চাল বিক্রি করবে। এই জন্য এই বিশেষজ্ঞদের বক্তব্য হচ্ছে লক্ষ্যমাত্রা বাড়াতে হবে এবং কৃষকের ধানের দাম 36 টাকার চেয়ে আরো বাড়াতে হবে।
কিন্তু আসলে এটা কেন যে এই ভরপুর উৎপাদনের পরেও লক্ষ্যমাত্রা কমানো হলো কেন? লক্ষ্যমাত্রা কারণ আমি যেমন সরকারের বিভিন্ন যেমন কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়, মূলত খাদ্য মন্ত্রণালয় ধান চাল সংগ্রহ করে, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা যেটা বলেছে আসলে খাদ্য মন্ত্রণালয়ের যে গুদাম, সে গুদামে পর্যাপ্ত গুদাম নেই খাদ্য মন্ত্রণালয়ের, এবং আপনার গুদামগুলো অনেক জায়গায় কিন্তু আধুনিকায়ন করা হয়নি, যার কারণে সরকার যে ধান রাখবে সেরকম তাদের ভান্ডার আসলে সরকারের পর্যাপ্ত নেই। আরেকটা হচ্ছে আপনার আগাম চাল কিন্তু আমদানি করা হয়ে গেছে, অনেক চাল আমদানি করছে অলরেডি, প্রায় 8 লাখ টন কিন্তু চাল আমদানি করা হয়েছে, যার কারণে সরকার বলছে যে এই মুহূর্তে এর চেয়ে বেশি ধান সংগ্রহ করার মতো ক্যাপাসিটি সরকারের আর নেই। এটা হচ্ছে তাদের দাবি। খাদ্য মন্ত্রণালয়ের কথা বলেছেন, মাত্র বললেন, তাহলে খাদ্য সচিব বা এই সংশ্লিষ্ট আসলে অন্যান্য যে বিশেষজ্ঞ তাদের মতামত সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চাই, যে তাদের কি মতামত, আসলে তারা কি বলতে চান এই বিষয়ে। যে এখানে আসলে মূলত প্রেক্ষাপটটা প্রত্যেক বছরে একই রকম। আপনি বোরো বলেন, আমন বলেন, আপনার আজকে 20 বছর 30 বছর ধরে আমরা দেখতেছি যে ধান চাল সংগ্রহের সময় কৃষকের একটা অনীহা থাকে। তো সেখানে আমরা খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি, কৃষকের যে সমস্যাগুলো আসলে সবসময় একই রকম। আমরা যেটা ভেবেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে হয়তো সেটা একটু পরিবর্তন হবে, কিন্তু খুব বেশি হেরফের হয়নি, আগে যেমন ছিল এখনো তেমন। কৃষক আসলে সরকারের গুদামে যখন ধান দিতে যায় তখন নানা ধরনের বিড়ম্বনার শিকার হয়। একটা হচ্ছে কৃষকের ধানের একটা আর্দ্রতা পরীক্ষা করে সরকার, ধান যদি একটু ভেজা হয় তখন কিন্তু আবার তাকে ফেরত আনতে হয়, এটা একটা সমস্যা। আর একটা বড় সমস্যা হচ্ছে কৃষক কিন্তু নিজে পরিবহন খরচ দিয়ে কিন্তু সরকারি গুদামে ধান নিয়ে যেতে হয়, আর্দ্রতা পরীক্ষা করার পর যদি না টেকে তখন আবার কৃষক ধানটা ব্যাক করতে হয়। আর একটা হচ্ছে কৃষক যে ধান সরকারের কাছে বিক্রি করবে, বিক্রি করার পর টাকাটা কিন্তু আপনার কৃষকের নামে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। আমাদের ক্ষুদ্র চাষিরা কিন্তু অ্যাকাউন্ট খোলা কিংবা ব্যাংক লেনদেনে খুব বেশি অভ্যস্ত না, এটা একটা। আর একটা হচ্ছে অ্যাপস ব্যবহার করতে হয় কৃষককে, পুরো প্রক্রিয়া জটিল, সেখানে একটা প্রযুক্তিগত ব্যাপার আছে। আমাদের ক্ষুদ্র কৃষকদের অনেকে কিন্তু স্মার্টফোন ব্যবহার করে না কিংবা অ্যাপস তাদের খুব একটা ধারণা নেই। সেই ক্ষেত্রে কৃষক কি করে, সরকারের কাছে ধান বিক্রির ব্যাপারে তাদের প্রত্যেক বছর একটা অনীহা থাকে, তারা মূলত মিলার এবং গ্রাম্য পড়িয়া এবং ব্যাপারীদের কাছে মূলত ধান বিক্রি করে, কারণ ব্যাপারীদের কাছে কোনো ঝামেলা নাই, দামও বেশি, এবং আপনার কোনো আর্দ্রতা পরীক্ষা করা হয় না, সব মিলিয়ে তারা খুব ঝামেলাবিহীন ধান বিক্রি করে ব্যাপারীদের কাছে, এটা একটা। আরেকটা হচ্ছে সরকার কিন্তু প্রত্যেক বছর মৌসুমের সময় ধান কিনে না, যখন মৌসুমের শুরু, ধান কাটা শুরু হয়, তখন যদি সরকার কেনা শুরু করে তখন কিন্তু এই আপনার মিলাররা কিন্তু সুবিধা নিতে পারবে না। কিন্তু দেখেন আপনি ভোরো ধান কিন্তু আগাম কাটা শুরু হয়ে গেছে এখন থেকে 10 থেকে 15 দিন আগে, কিন্তু গভর্নমেন্টের ধান সংগ্রহ কিন্তু মাত্র শুরু হয়েছে। আপনি দেখবেন আমাদের ক্ষুদ্র চাষিরা কিন্তু তাদের খরচ পোষানোর জন্য, তাদের যে প্রত্যেক দিন যে খরচটা হয় ধান কাটার মজুরি খরচ, এটার জন্য কিন্তু ধান খেতে থাকা অবস্থায় কিন্তু বিক্রি করে দেয় ব্যাপারীদের কাছে। সেক্ষেত্রে সরকারের উচিত যে আগে থেকে মৌসুমের শুরুতেই ধানটা ক্রয় করা শুরু করা। তো আমরা এই বিষয়ে কথা বলেছি খাদ্য সচিবের সঙ্গে, খাদ্য সচিব আমাদেরকে জানিয়েছেন যে এই বিষয়গুলো তারা দেখছেন এবং লক্ষ্যমাত্রা চাইলে তারা মাঝপথে আবার বাড়াতে পারবেন, পরিস্থিতি দেখে তারা বাড়াতে পারবেন। কৃষকের সমস্যাগুলো তারা শুনছেন এবং একটা কার্যকর পদক্ষেপ নেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। জাহিদুর রহমান, আপনার কাছে আমার সবশেষ প্রশ্ন, এই যে আপনার সাথে আলোচনা করে বুঝতে পারলাম কৃষকের থেকে ধান সংগ্রহ করার পুরো প্রক্রিয়াটাই আসলে অনেক জটিল। এই যে অ্যাপস বা এই ব্যাংক অ্যাকাউন্ট, সব ক্ষুদ্র চাষিদের কাছে আসলে এগুলো সহজলভ্য থাকে না। তাহলে এই প্রক্রিয়াগুলো আসলে সহজতর করার বা এই সমস্যা থেকে উত্তরণের কোনো উপায় আছে কিনা বলে আপনি মনে করেন? হ্যাঁ, উত্তরণের উপায় তো অবশ্যই আছে, কারণ আপনার দীর্ঘ বছর ধরে যে সমস্যাটা আমরা দেখতেছি সেটা তো বিশেষজ্ঞরা আমাদেরকে যেটা বলেছেন যে প্রথমত হচ্ছে আপনার আমাদের গুদামের সংখ্যা বাড়াতে হবে, সারা বাংলাদেশে পর্যাপ্ত গুদাম থাকতে হবে, ধান সংগ্রহ করে যেখানে সংগ্রহ রাখবে, আধুনিক গুদাম করতে হবে। ধান যেন আপনার সংগ্রহ করার পর অন্তত 4-5 মাস যেন বা 2 মাস 3 মাস যেন এটা ঠিক থাকে, এই জন্য আধুনিক গুদাম করতে হবে। আর একটা হচ্ছে আপনার কৃষি অফিসার, মাঠ পর্যায়ে যারা কৃষিতে কাজ করে, আপনার ইউনিয়ন পর্যায়ে কিন্তু আমাদের কৃষি অফিসাররা আছে, তাদেরকে অ্যাক্টিভ হতে হবে। হ্যাঁ, এটা একটা। আর একটা হচ্ছে আপনার যে ব্যাংকিং যে সিস্টেমটা, সেটা আমি মনে করি সেটা আরো সহজলভ্য করা দরকার। যেমন আপনার কৃষি ব্যাংক কিংবা আরো ব্যাংক, এই ব্যাংকগুলোকে আপনার বেসরকারি ব্যাংকগুলোকেও কিন্তু এখানে অ্যাক্টিভ করা দরকার, কারণ আপনার গ্রামে গঞ্জে এখন কিন্তু বেসরকারি ব্যাংক আছে। তো আমার মনে হয় ব্যাংকিং চ্যানেলটাকে আর একটু সহজ করা উচিত। বিকাশের আপনার যে বিকাশ কিংবা আরো মোবাইল ব্যাংকিং, তাদেরকে ইনক্লুড করা যেতে পারে।
তো সব মিলিয়ে মূলত আসলে হচ্ছে আমাদের গুদাম সংখ্যা বাড়াতে হবে এবং গুদামকে আধুনিক করতে হবে। গুদাম না থাকলে তো আপনার ধান সংগ্রহ করেও কোনো লাভ নেই। এই জন্য কৃষক প্রত্যেক বছর আপনার বাম্পার ফলন হলেও লক্ষ্যমাত্রা দেয় খুবই কম। এই লক্ষ্যমাত্রা যদি দেয় এত কম, সেক্ষেত্রে তো মিলাররা সুবিধা নেবে এবং মিলাররা আপনার কম দামে ধান কিনবে, সেটা আবার তারা সরকারকে চাল দেবে না এবং আপনার যখন ফিক্স সিজন তখন কিন্তু চালের দাম বাড়িয়ে দিবে। এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। আমার মনে হচ্ছে সরকার গুদামের সংখ্যা বাড়ালে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে সরকার নিজে কিন্তু চাল কলে বিনিয়োগ করতে পারে। আপনার চাল কলের উপর নির্ভর হবে কেন? সরকার নিজে চাল কল বানাবে, সরকার নিজে ধান কিনবে এবং নিজেরাই চাল করবে। সরকার নিজে চাল উৎপাদক হবে। তো সেক্ষেত্রেও আমার মনে হয় সমস্যার সমাধান হবে। জাহিদুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আজ সমকাল স্টুডিওতে আমাদের সঙ্গে থাকার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের আয়োজন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সঙ্গে ছিলাম আমি নুসরাত জাহান। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সমকালের সঙ্গেই থাকবেন।